সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন খন্দকার সাখাওয়াত আলী। স্বাগত সময় সংলাপে। আমি যে বিষয়ে যেতে চাই, যে সমাজতাত্ত্বিক বিশ্লেষণটাই জানতে চাই, যে এই যে ৭ই মার্চ বা মার্চের আগে থেকেই যে বাঙালির প্রস্তুতি যে একটি দিকে যাচ্ছে, দেশ যাচ্ছে, এটা পাকিস্তানের সঙ্গে, পশ্চিম পাকিস্তানের সঙ্গে যে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে, মনস্তাত্ত্বিক দূরত্ব, অর্থনৈতিক দূরত্ব, সার্বিকভাবে সেই জায়গায় মানুষের সম্পৃক্ততা, জনমানুষের সম্পৃক্ততা মুক্তিযুদ্ধের সঙ্গে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, সেই জায়গায় হয়তো আরেক ধরনের প্রণোদনা দিয়েছে। সার্বিকভাবে সেই সমাজতাত্ত্বিক বিশ্লেষণটা জানতে চাচ্ছি। আপনি যদি উত্তর মার্চটাই দেখেন, ১লা মার্চেই আসলে শুরু হলো যে নির্বাচন হলো ৭০-এ, এবং তার ভিত্তিতে সংসদের বসবার কথা ছিল, একই ১লা মার্চটাকে বাতিল করা হলো। এবং সেদিন কিন্তু স্টেডিয়ামে আপনার খেলা হচ্ছিল, এবং সেই স্টেডিয়াম ভেঙে মানুষ রাস্তায় নেমে আসলো, এবং সেই সময় হোটেল পূর্বানীতে বঙ্গবন্ধু বসছিলেন নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে, এবং সেখানেই তাকে ঘিরে ধরল জনতা, এবং সেখান থেকেই কিন্তু মার্চের উত্তাল দিনগুলো শুরু হলো। আপনি দেখেন ২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের পতাকা, মানচিত্র খচিত পতাকা ঘোষণা তুলে দিল। অর্থাৎ ক্রমান্বয়ে কিন্তু ৬ দফার থেকে ১ দফার দিকে এগোচ্ছিল জাতি। এবং এগুলো যে কতগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা তা কিন্তু নয়। আপনি ৬ দফা যখন তৈরি হলো, বঙ্গবন্ধু যখন সেটা করলেন, তার আগে কিন্তু একটি প্রস্তুতির জায়গা ছিল। সেটি হচ্ছে যে ২ অর্থনৈতিক ব্যবস্থা। এখানে অর্থনীতিবিদরা অবদান রেখেছে, এবং সাম্প্রতিককালে প্রতিচিন্তাতে আমি একটি লেখা পুনর্মুদ্রণ করেছি অনুবাদ করে, প্রফেসর নুরুল ইসলামের লেখা, যেখানে উনি ব্যাখ্যা করেছেন যে ২ অর্থনীতি, ৬ দফা এবং ২ অর্থনীতি কিভাবে তৈরি হলো। এবং সাম্প্রতিক বছরেই, এই বছরেই এবং গত বছরের শেষে ২টো বই প্রফেসর রেহমান সোবহান তুলে ধরেছেন, যে এখানে অবজারভার সহ, ফোরাম সহ নানা জায়গায় উনি যে পপুলিস্টিক ইকোনমিক আর্টিকেলসগুলো লিখেছিলেন ৬ দফা এবং ২ অর্থনীতির ব্যাপারে, সেই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো বঙ্গবন্ধু এই অর্থনৈতিক যে বৈষম্য ২ অঞ্চলের, তার ভিত্তিতেই কিন্তু ৬ দফাটা তৈরি করলেন, এবং তার সঙ্গে মিশেল করলেন রাজনৈতিক দাবিগুলো। এই ৬ দফাকে মৌলিকভাবে তিনটি মানে প্রবণতায় আমরা দেখতে পারি। একটি হচ্ছে নাগরিক অধিকার এবং স্বায়ত্তশাসনের আন্দোলন, আরেকটি হচ্ছে বৈষম্য থেকে বেরোবার আন্দোলন, আরেকটি হচ্ছে আসলে স্বায়ত্তশাসনের জায়গা থেকে ক্রমান্বয়ে স্বাধীনতার দিকে নেওয়া। শোনা যায় এবং স্মৃতিচারণে এগুলো আজকে প্রতিষ্ঠিত যে বঙ্গবন্ধু ৬ দফা যখন দিলেন, তখন খুবই প্রাইভেটলি কিন্তু বলতেন যে এটা তো আসলে বাইরের রূপ, আমরা আসলে ১ দফার জন্যই আন্দোলনটা করছি। এবং বঙ্গবন্ধু যেদিন ৭ই মার্চের বক্তব্য দিলেন, ৯ই মার্চে কিন্তু ভাসানীয় বক্তৃতা দিলেন, এবং ভাসানী কিন্তু বঙ্গবন্ধুর আগেই এক সময় বলে ফেলেছিলেন যে মানে সালাম আলাইকুম, তার যে বিখ্যাত রাজনৈতিক রেটোরিক্স যেটা ছিল, সালাম দিয়ে বিদায় নেওয়া, কিন্তু সেইটাই খুব ইঙ্গিতবহ। বঙ্গবন্ধু কিন্তু সেটাকে ধাপে ধাপে গড়ে তুললেন, এবং ৭ই মার্চে বঙ্গবন্ধু বক্তব্য দেওয়ার পরেই বঙ্গবন্ধুরই নেতা ভাসানী কিন্তু তাকে সমর্থন দিলেন, এবং অভিভাবকত্বের জায়গা থেকে ভাসানী বললেন মুজিবের কণ্ঠস্বরই হচ্ছে গোটা বাংলাদেশের কণ্ঠস্বর। এই জায়গা থেকে, এবং তখন দেখবেন যে ৭ই মার্চের বক্তব্যের আগে থেকেই মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, ছাত্ররা কিন্তু এই কথা বলছেন। এই যে ক্রমান্বয়ে একটি মানুষ গোটা জাতির মানে স্বপ্ন প্রতিকৃত হয়ে উঠলেন, ৭ই মার্চের মধ্য দিয়ে কিন্তু সেই জায়গাটা আসলে বলবার চেষ্টা করলেন। আমাদের অনেকগুলো বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয় ৭ই মার্চের বক্তব্যকে কেন্দ্র করে। ৩ ধরনের ক্যাটাগরি থেকে এই বিতর্কগুলো করেন। এক ধরনের লোক আছেন যারা লেফট, যারা উপধারা হিসাবে নিজেদের গুরুত্বটাকে প্রমাণ করতে চান, মূলধারা হিসাবে তারা নিজেদের দাবি করেন, এবং তাদের এই ব্যক্তিগত বিষয়গুলোকে তারা প্রাধান্য দেন, এবং আমিত্বের প্রাধান্যটা সেখানে থাকে। আরেকটি ধারা হচ্ছে সেনাবাহিনী, যেটা মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক, না, মুক্তিযুদ্ধের মধ্যে তারা যে অংশগ্রহণ করলো, সেটা হচ্ছে
25শে মার্চের পরে যে তারা তাদের যে আধিপত্যের জায়গাটা, রাজনৈতিক ডমিনেশনের জায়গাতে, যে এটা জনযুদ্ধ না এটা সশস্ত্র সেনাবাহিনীর যুদ্ধ, তারা এটাকে টেনে নিতে চায়, জনযুদ্ধ ক্যারেক্টারটাকে তারা সশস্ত্র বাহিনীর হেগিমনিটাকে প্রতিষ্ঠিত করবার জন্য ওই দিকে নিতে চায়। তো তারাও কিন্তু এই জায়গাটা ভিন্ন ধারাগুলো তৈরি করবার চেষ্টা করে। আরেকটি যেটি হয়েছে সেটি হচ্ছে যে আমাদের দ্বিদলীয় রাজনীতিতে ক্রমান্বয়ে ইতিহাসের এই বিষয়গুলোকে প্রশ্নবোধক করে রাজনৈতিক সুবিধাবাদিতার ধারা একটা যেটা বিতর্ক তৈরি করে, সেইগুলোকে একটা বিতর্ক তৈরি করেছে। কিন্তু আপনি যদি গোটা মার্চের, যেটি আতিউর রহমানের একটি অসহযোগ আন্দোলন নিয়ে যে উনি একটা বই করেছেন, সেখানে পরিসৃষ্টিটা যদি আপনি দেখেন, বা যে কেউ আমরা সাংবাদিক হিসাবে, গবেষক হিসাবে যদি এই পরিশ্রমের কাজটি করি, টোটাল মানে আমরা যদি স্টেক হোল্ডার ধরে কার কি রোল ছিল এই মার্চে সেটা যদি পাই, তবে আরেকটি ধারা কিন্তু খুব স্পষ্ট আমরা দেখব। সেটি হচ্ছে ছাত্র, মহিলা, তারপরে পেশাজীবীরা, প্রাক্তন সেনাবাহিনীর লোকরা, ব্যবসায়ীরা, সমস্ত শ্রেণী পেশার লোকরা কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বের জায়গা থেকে তারা কিন্তু সমর্থন জুগিয়ে গেছে। এবং আপনি দেখবেন যে 22 তারিখ যখন ভেঙে গেল, 23 তারিখ কিন্তু তাজউদ্দিন বলে দিলেন যে আলোচনা ভেঙে গেল, সাংবাদিকদের বলে দিলেন, এবং বঙ্গবন্ধুর বাড়িতে জয় বাংলা বাহিনী আসলো। জয় বাংলা বাহিনী কিন্তু মানে ছাত্রদের তৈরি করা বাহিনী, যারা ইতিমধ্যেই মার্চে আপনার শুরু করে দিয়েছে সশস্ত্র বিদ্রোহের, সশস্ত্র সংগ্রামের মানে ধারায়, এবং ছাত্র ইউনিয়নের সেখানে মুক্তি বাহিনী নাম দিয়ে গ্রুপসগুলো তৈরি হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য জিনিসগুলো কিন্তু হচ্ছে। এবং তারা যখন বঙ্গবন্ধুকে আসলেন, এবং তখন বঙ্গবন্ধু কিন্তু খুব স্পষ্টভাবে বললেন যে আমার উপর আস্থা রাখো এবং দেশ স্বাধীনতার দিকে যাচ্ছে। বঙ্গবন্ধু বলেছেন আস্থা রাখো এবং তোমরা এগিয়ে যাও। এবং একই দিনে আপনি দেখবেন যে এবিসি এবং এপি টেলিভিশন, এখন ফুটেজগুলো পাওয়া যাচ্ছে ক্রমশই, তার মুখ থেকে আসলে ইন্ডিপেন্ডেন্ট শব্দটা বের করতে চাচ্ছিলেন। বঙ্গবন্ধু শুধু ইন্ডিপেন্ডেন্ট শব্দটা, ওটাও বের করার চেষ্টা করা হয়েছে। এটাই হচ্ছে বঙ্গবন্ধুর রাজনৈতিক কৌশল। উনি একটি জাতীয়তাবাদী নেতা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোটা জাতিকে সম্মতির জায়গায় তৈরি করেছেন, এবং স্বায়ত্ত শাসনের জন্যই উনি নির্বাচনে জিতে সংবিধান তৈরির দায়িত্ব পেয়েছিলেন, এবং পাকিস্তানিরাই কিন্তু তাকে সেই জায়গা থেকে সরিয়ে ক্রমান্বয়ে এক দফার দিকে নিয়ে গেছে। এবং উনি এই যে ধারাটাকেই একটা স্বাভাবিক প্রবণতার মধ্য দিয়ে দেশটাকে মুক্তি সংগ্রামের দিকে নিয়ে গেছেন। আতাউস সামাদের স্মৃতিচারণে পাওয়া যায় যে উনি শেষ দেখা করেছিলেন বঙ্গবন্ধুর সঙ্গে, যে বাক্যটি হয়তো উনি বলেছিলেন, আমি উদ্ধৃতি হিসেবে ব্যবহার করতে পারবো না, কিন্তু মূল সারাংশটা এরকম ছিল যে তোদের আমি দেশের স্বাধীনতা করে দিলাম, এখন তোরা করে নে ব্যাপারটা। তো এই জায়গাটাই কিন্তু পুরো মার্চটা খুব ইম্পর্টেন্ট, যে কৌশলগত দিক থেকে ওনাকে কিন্তু ভারসাম্যের জায়গাটা রক্ষা করতে হচ্ছে, এবং আবার পুরো জায়গাটাকে ওনাকে আগিয়ে নিতে হচ্ছে। এবং এই জায়গাটা আপনি মানে একটা কৌশলগত জায়গা থেকে আমি ওনার রাজনৈতিক শক্তিমত্তার দিকটা দেখি। তিনটি রাজনৈতিক শক্তির কথা আমরা বলতে পারি আমাদের সেই সময়। একটি হচ্ছে মূল জাতীয়তাবাদী ধারা আওয়ামী লীগ, আরেকটি হলো সোশ্যাল ডেমোক্রেটের ধারায় প্রকাশ্য যে রাজনীতি করতেন ন্যাপ এবং ছাত্র ইউনিয়ন সহ গণসংগঠনগুলো, এগুলো। আরেকটি হচ্ছে যে লেফট কমিউনিস্ট পার্টিগুলো যারা আন্ডারগ্রাউন্ডে ছিল, কমিউনিস্ট পার্টি এবং সমস্ত বামপন্থী দলগুলো তখন আন্ডারগ্রাউন্ড ছিল। এই তিনটি ধারার মধ্যে একটা কিন্তু মেলবন্ধনও ঘটে যায়। আপনি দেখবেন যে ভাসানী যখন বলছে, মোজাফফর আহমেদ বলছে, মতিয়া চৌধুরী আজকে যিনি বঙ্গবন্ধুর দলেরই নেতা, তিনি তখন ন্যাপের নেতা, তিনি তখন স্পষ্ট করে বলছেন যে আমরা ম্যান্ডেট দিলাম, বঙ্গবন্ধু আপনি সিদ্ধান্ত নেন। এবং বঙ্গবন্ধু 23 তারিখে এবিসি রেডিওকে এবং এপিকে যে সাক্ষাৎকার দিচ্ছে, সেখানে তিনি বলছেন যে আমার শক্তির জায়গা হচ্ছে 7 কোটি মানুষ, এবং তারা আমাকে সম্মতি দিয়েছে। এবং সবচেয়ে মজার কথা, পয়লা মার্চেই কিন্তু উনি যারা নির্বাচিত হয়েছিলেন তাদের একটা ওথ নিয়েছিলেন, শপথ নিয়েছিলেন, এবং মানুষের তো সম্মতি তার পেছনে ছিল, এবং সেখানে কিন্তু তার সিদ্ধান্তটাই হচ্ছে শেষ কথা। আজকে এই যে নানা বিতর্ক আমরা জড়িয়ে পড়ি, সেগুলো কূটতর্ক হিসাবে হয়তো ভালোই মানে বিতর্ক তৈরি করে,
কিন্তু ইতিহাসের রাজনৈতিক খুচরা বিতর্ক হিসাবে ইতিহাসের নিরপেক্ষ পাঠের মনে হয় এখন সময় এসছে, এবং এই ধারাগুলোকে চিহ্নিত করে বিষয়গুলোকে চিহ্নিত করা কিন্তু যায়। এক্ষেত্রে লেফটদের আপনি শক্তির জায়গাটাই যদি দেখেন, প্রকাশ্য হচ্ছে ন্যাপ এবং ছাত্র ইউনিয়ন, আর কমিউনিস্ট পার্টি তখন নিষিদ্ধ এবং সংখ্যার দিক থেকে খুবই কম, কিন্তু গুণের দিক থেকে নিশ্চিতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং বঙ্গবন্ধু এই চিন্তার জায়গা থেকে, যোগাযোগের জায়গা থেকে, কৌশলের জায়গা থেকে, কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে এরা সবাই বঙ্গবন্ধুর নেতৃত্ব মেনে নিয়েছিল, এবং সেই জায়গাটায় এক ধরনের নেতৃত্ব নিয়ে কোনো দ্বিধা ছিল না, কোনো দ্বিধা ছিল না। সেখানে আরেকটি কৌশল আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, বঙ্গবন্ধু তাজউদ্দিনকে গোটা 60-এর দশকে যেই জায়গাটি তৈরি করেছিলেন সেটি হচ্ছে নিজে আর্কিটেক্ট এবং তাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে। আপনি দেখেন তাজউদ্দিন কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে, গোটা মুক্তিযুদ্ধের কারিগর হিসেবে এই সামাজিক ঐক্যটা, রাজনৈতিক ঐক্যটা এবং স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বটা তাকে দিয়ে করা সম্ভব হয়েছিল। নকশার পরিপ্রেক্ষিতে ইটার পর ইট গেছে, সিম্বল অফ ইউনিটি ছিল হচ্ছে বঙ্গবন্ধু। কিন্তু এই কৌশল বাস্তবায়নের জন্য সেই বিপদকালীন সময়, যখন মোক্ষম সময়টা আসলো, যখন অস্ত্র ধরে দেশ স্বাধীন করার বিষয়টি আসলো, যখন আন্তর্জাতিকভাবে যোগাযোগ করে আস্থার জায়গাটা তৈরি করার ব্যাপারটি আসলো, বঙ্গবন্ধু রয়ে গেলেন মানে সিম্বল অফ ইউনিটি। আপনি দেখেন গোটা মুক্তিযুদ্ধ হয়েছে রাজনৈতিক স্লোগান হিসেবে দুটো, একটা হচ্ছে জয় বাংলা হচ্ছে রণধ্বনি, আর আপনার ঐক্যের প্রতীক হিসাবে জয় বঙ্গবন্ধু। আজকে দলীয় জায়গা থেকে এই সংগ্রামের এই পরিপ্রেক্ষিতটা হারিয়ে গেছে, স্বার্থবুদ্ধি, রাজনৈতিক স্বার্থবুদ্ধির কারণে এই স্লোগানগুলো আজকে হয়তো গোটা বাঙালি সবাই জায়গায় নেই না, কিন্তু এই ঐক্যটা কিন্তু সেই সময় ছিল ইস্পাত দৃঢ়, এবং বঙ্গবন্ধু এই ইস্পাত দৃঢ় শক্তির উপর দাঁড়িয়েই কিন্তু দেশটাকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন। এবং আমি মনে করি এই জায়গাটা তৈরি হয়েছিল 48 সালে, এবং 48 সালে এরাই কিন্তু পাকিস্তান তৈরি করেছিল। বঙ্গবন্ধুদের জেনারেশন এবং তাদের সিনিয়র জেনারেশনরাই কিন্তু বঙ্গবন্ধুরা পাকিস্তান লড়াইয়ের মধ্যে ছিলেন, কিন্তু মোহভঙ্গ হলো 48-এ, যখন ভাষাকে কেন্দ্র করে বিষয়টি ধারালো এবং ধর্মের প্রশ্নকে যখন ব্যবহার করতে শুরু করলো পাকিস্তান বারবার তার রাজনৈতিক বর্ম হিসেবে, তখন কিন্তু ধর্ম এবং ভাষাকে পৃথক করে পৃথক রাষ্ট্রের যে স্বায়ত্তশাসনের যে আন্দোলন বাঙালির পরিচয় নিয়ে দানা বেঁধে আসলো। এবং 54-তে কিন্তু খুব স্পষ্ট হলো। আপনি 7ই মার্চের বক্তব্যে কয়েকটা জিনিস, 7টি আমি প্রপঞ্চ বা ফেনোমেনন আমি দেখি যে উনি ক্লাস্টার করি আমি যদি ওনার বক্তব্যকে। একটি হচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতির ব্যাখ্যা, অর্থাৎ সমসাময়িক রাজনীতিতে যা ঘটছে সেটাকে উনি ব্যাখ্যা দিলেন। আরেকটা হচ্ছে ইতিহাসের ধারার ব্যাখ্যা, অর্থাৎ 23 বছরের পাকিস্তানের রাজনীতির উনি একটা কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ তৈরি করলেন, এবং সেটার ভিত্তিতে উনি কিন্তু ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলটি দিক নির্দেশনাটি দিলেন। এবং এর মধ্যখানে উনি ব্যাখ্যা দিলেন যে শান্তিপূর্ণ উপায়ে, গণতান্ত্রিক উপায়ে আমরা কিন্তু স্বায়ত্তশাসনের আন্দোলন নিয়ে আগাচ্ছিলাম, কিন্তু সেই পথে কিন্তু আমাদের রাখা হলো না। সুতরাং সেখানে 6 দফা যে 1 দফায় রূপ নিল, সেই ব্যাখ্যাটি সেখানে তিনি দিলেন। এবং গোটা জাতিকে কিন্তু 70-এর নির্বাচনের মধ্য দিয়ে যে সম্মতি অর্জন করেছিলেন স্বায়ত্তশাসনের জন্য, সেটা যে উত্তরণ হলো, সেই উত্তরণটা যেন ওই মাঠেই উনি রূপান্তর করলেন একটি গণতান্ত্রিক আন্দোলনে। উনি জনযুদ্ধের প্রস্তুতির জায়গায়, জনযুদ্ধের প্রস্তুতি এবং 7টি প্রপঞ্চের কথা বলছিলেন 7ই মার্চের ভাষণকে নিয়ে। আমি ওই 7টি বিষয় একটু বিস্তারিত আপনার কাছে শুনতে চাই। স্বাভাবিকভাবে বলেছেন, আমি 5টা উল্লেখ করেছিলাম বিরতির আগে, আরো দুটো কিন্তু আমি 7টার একটু ব্যাখ্যা চাচ্ছি আর কি পুরো। হ্যাঁ, আরো দুটো বলেই ব্যাখ্যাটার দিকে যাই। আরেকটা হচ্ছে আস্থা এবং বিশ্বাস। উনি তার ইলেকট্রালদের সঙ্গে, জনগণের সঙ্গে আস্থা বিশ্বাসের জায়গাটাকে ভোটারদের সঙ্গে একেবারে ধরে রেখেছিলেন। এবং শব্দ চয়নের ক্ষেত্রে অসাধারণ সমাজতাত্ত্বিক জ্ঞান তার। আপনি দেখবেন যে উনি যে শব্দগুলো ব্যবহার করেছেন সেটি একদিকে গ্রামের সাধারণ মানুষের জন্য বোধগম্য, আবার শহরের শিক্ষিত মানুষের জন্য গ্রহণ, মানে মধ্যবিত্ত শ্রেণীও নিচ্ছে। এবং উনি পুরোটাই, উনার পুরো রাজনৈতিক দর্শনের মূল মানে শক্তির জায়গাটা ছিল উনি মধ্যবিত্তকে মানে অনুঘটকের ভূমিকায় নিয়ে গোটা জাতিকে সংঘবদ্ধ করবার জন্য ব্যবহার করেছিলেন, সেটা হচ্ছে ছাত্র সমাজকে। কিন্তু উনি সাধারণ মানুষের সঙ্গেও তার নিজের
তার নিজের সমাজটা, রাজনীতিটা যেহেতু জানা ছিল, সে শব্দ চয়ন থেকে শুরু করে সেই স্বর থেকে শুরু করে তাদের আস্থার জায়গাটা, বিশ্বাসের জায়গাটাও বারবার পুনর্নির্মাণ করেই কিন্তু রাজনৈতিক কৌশলটা নিয়ে করেছিলেন। এবং এখানে তার আর্ট অফ পলিটিক্সটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। একটা জাতীয়তাবাদী নেতা হিসেবে উনি গণতান্ত্রিক পদ্ধতিটাতে বিশ্বাসী ছিলেন এবং জন আস্থার জায়গাটা, জনসম্মতির জায়গাটা উনি কিন্তু প্রকাশ্য ঘটিয়েছেন। আপনি দেখেন যে আজকে যে বিতর্কগুলো তৈরি করা হয় তার উত্তর কিন্তু ৭ই মার্চের বক্তব্যের ভেতরেই আছে। উনি বলছেন, নিজে বলছেন ১০ লক্ষ মানুষের সামনে সাক্ষী রেখে, এবং যেটা ইতিহাসের উপকরণ হিসেবে এখনো আমাদের ইতিহাস পাঠের জন্য ব্যবহার করা দরকার। আমি যদি হুকুম দেওয়ার না পারি, এই কথার মধ্য দিয়ে উনি বলে দিচ্ছেন যে উদ্ভূত পরিস্থিতিতে আমি তোমাদের সঙ্গে সরাসরি বলবো না, কিন্তু তোমরা আমার নির্দেশ পেয়ে যাবে। এবং পরবর্তীতে দেখেন যে আমাদের সেনাবাহিনীর মধ্য দিয়ে, রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে কিন্তু এই ধারাবাহিকতায় কিন্তু তারই রাজনৈতিক কৌশলটা আমাদের গোটা ৯ মাস ব্যাপী স্বাধীনতা যুদ্ধে ছড়িয়ে গেছে। হ্যাঁ, সেখানে নানা ধারা উপধারার মধ্যে কোন্দল, সেখানে প্রতিদ্বন্দ্বিতা, সেগুলো ছিল, এবং এর সমাধান কিন্তু করবার জন্য উনি যোগ্য লোকটিকেও রেখে গিয়েছিলেন। এখানেই হচ্ছে তার রাজনৈতিক প্রজ্ঞার, বুদ্ধিমত্তার এবং নেতৃত্বের পরিচয়। হ্যাঁ, এ নিয়ে হয়তো পরবর্তীতে তাজউদ্দিনের সরে যাওয়া নিয়ে সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু ৭১ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার প্রশ্নে বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন এবং তার সাথীরা যে কতখানি ঐক্যবদ্ধ ছিল, এবং ৭৫-এর মধ্য দিয়ে আবার এই ৫ জনের মৃত্যুটার মধ্য দিয়ে তাদের ভেতরকার রাজনৈতিক দর্শন এবং সাংগঠনিক ঐক্যের ভিত্তিটি কিন্তু আমাদের জানিয়ে দেয়। এই জায়গায় আপনি একটা কথা বলেছেন, ইতিহাস পাঠের কথা বলছিলেন, যে তাহলে ইতিহাস পাঠটাও আমরা বদলে ফেললাম। ইতিহাস পাঠের যে উপকরণগুলোকে আমরা নিজেদের মতো করে তৈরি করলাম। সত্যিকার অর্থে ৩টি ধারা আমরা দেখতে পাই। একটি হচ্ছে ব্যক্তিগত বৈপ্লবিক অথবা সাহসিকতার ইতিহাস নির্মাণের একটা বয়ান তৈরি করবার চেষ্টা আছে, এবং যারা কিন্তু ওই ব্যক্তি মুজিবের স্তুতি এবং ব্যক্তি মুজিবের সঙ্গে তাদের যোগাযোগ এগুলোকে করে পুঁজি করে কিন্তু সামনে নিয়ে আসতে চেয়েছিলেন। আপনি দেখবেন যে ৭১ সালে এমন অনেক ছাত্র নেতা আছেন আজকে যারা রাষ্ট্র সরকার নিয়ে অনেক বড় উচ্চকিত কথা বলেন, তাদের অর্থনৈতিক যে সাম্রাজ্য গড়ে তুলেছেন তারা, সেখানে তাদের প্রশ্ন আছে। একজন মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযুদ্ধের রোলের জন্যই কিন্তু তার জীবনে সবসময় প্রশংসিত হবে না এমন না, কবরে যাওয়ার আজ অবধি কিন্তু তার পরীক্ষাটা দেওয়ার ব্যাপার। মুক্তিযুদ্ধ পরবর্তী পর্যায়ে রাজনীতিতে তার ভূমিকাটা, সেখানে তার পচন হয়েছে, এবং সেই যে মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিটটা তিনি হারিয়ে ফেলেছেন। তো সেই লোকগুলো কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে তার যে ওই যোগাযোগগুলো, ওই যোগাযোগের জায়গাগুলো থেকে একটা বড় স্বরে কথা বলবার চেষ্টা করেন, কিন্তু সেই ওটাকে বিনিয়োগ হিসাবে দেখেন, কিন্তু সেই বিনিয়োগ কিন্তু মানুষ রেসপন্স করছে না। এটা থেকেই তাদের যে রাজনৈতিক দেউলিয়ত্ব কিন্তু প্রমাণ করে। তারা যে অর্থকে ভালোবেসে স্বাধীনতাকে বিক্রি করেছে, এ কথা কিন্তু আজকে সমাজে খুব দৃশ্যমান। আরেকটি ধারা হচ্ছে যারা বুদ্ধিবৃত্তিকতার থেকে আগিয়ে ছিলেন এবং লেফট রাজনীতিতে ছিলেন, তারা মুজিবের নেতৃত্বটাকে এবং জাতীয়তাবাদী এই ধারাটাকে সুপ্রিয়রিটি কমপ্লেক্সের জায়গা থেকেই সবসময় তারা দেখেছেন, এবং ইনফিরিয়র হিসেবে রাজনৈতিক ক্যারিয়ারে মুজিবকে এবং আওয়ামী লীগের রাজনীতিকে ইনফিরিয়র হিসেবে দেখেছিলেন। তারা কিন্তু আন্ডারমাইন করে ইতিহাসকে নির্মাণ করবার একটা চেষ্টা আছে, যেখানে উপধারাগুলোকে প্রধান ধারা হিসেবে দেখবার চেষ্টা করা হয়। অর্থাৎ তারা কাগজপত্রে অনেক ভালো স্মার্ট ছিল, কিন্তু রাজনৈতিক কৌশলের জায়গা থেকে, রাজনীতি ডেমনস্ট্রেশনের জায়গা থেকে, বাস্তবায়নের জায়গা থেকে, হীনমন্যতার ধারা থেকে তারা কিন্তু একটা পাল্টা ধারা তৈরি করবার চেষ্টা করেন। তৃতীয় ধারাটি হচ্ছে ৭৫ উত্তর মুজিবের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি, মুক্তিযুদ্ধের রাজনীতি এবং অসাম্প্রদায়িক যে রাজনীতিটি, যেটি ৪৮ থেকে ধারাবাহিকভাবে, সেখানে লেফটদেরও অসংখ্য গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই ধারাগুলোকেই পাল্টে দিতে চান। তাহলে আজকে যারা ইতিহাস পাঠে মনোনিবেশ করবেন বা ইতিহাস রচনায় উদ্যোগী হবেন, তাদের কিন্তু ইতিহাসের এই সামগ্রিক বিষয়গুলো, রসদগুলোকে পাঠ করে তার ভিত্তিতেই কিন্তু কথাগুলো বলতে হবে। সেই জায়গা থেকে নির্মোহ ইতিহাস কিভাবে তৈরি হবে, তৈরি হওয়ার সময় তো এসে গেছে কিনা, বা নাকি এখনো আমাদের হাতে সময় আছে, বা
সেই জায়গাগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আসার কথা হচ্ছে যে এই তিনটি ধারার কথা যেটা আমি বললাম সেই জায়গা থেকে কিন্তু এখন কিছু লেখা টেখা হয়েছে এবং বিশেষত আরেকটা দিক খুব ইম্পর্টেন্ট যে স্মৃতিচারণের জায়গা থেকে আমাদের একটা বড় মুক্তিযুদ্ধের সাহিত্য তৈরি হয়েছে। এই জায়গাটা খুব নির্মোহভাবে নির্যাসগুলো নিয়ে যখন ইতিহাসে পুনঃপাঠটা করা সম্ভব হবে, এই তিনটি ধারার যে সমস্যাগুলো, যেমন যারা বঙ্গবন্ধুকে কাল্ট হিসেবে দেখতে চান সেটিও কিন্তু একটা বিপজ্জনক ধারা, যে উগ্র জাতীয়তাবাদী একটা প্রবণতা তৈরি করে, যেটা কিন্তু আধুনিক বর্তমান জায়গা থেকে কতটা মঙ্গলজনক সেটা দেখা দরকার। অনুরূপভাবে মানে ইতিহাসের জায়গা থেকে বঙ্গবন্ধুর অবদানকে যারা ছোট করে দেখতে চায় সেটিকেও ঠিক হবে না। আবার বঙ্গবন্ধুর পাশে বঙ্গবন্ধুর যারা সহকর্মী ছিলেন তাদের ভূমিকাগুলো যথাযথভাবেও দেখা দরকার এবং তার সমসাময়িক রাজনীতিও যে তার রাজনীতিটাকে এগিয়ে দিতে সাহায্য করেছিল, মানে তার স্থানটুকুও ইতিহাসে থাকা দরকার। সো এই ভারসাম্যটা রাজনৈতিক ইতিহাসে এই যে যার যার অবদানের যে বিষয়টা, সেই ভারসাম্যমূলক একটি যাকে যে স্বীকৃতি দেওয়া, ইতিহাসে যার যার প্রাপ্যটা বুঝিয়ে, কাউকে আড়াল করার প্রয়োজন নেই। সো আমরা একটা সত্যিকার অর্থে ভাঙাচড়ার মধ্য দিয়ে গেছি। মূল 60 দশক যেরকম নির্মাণ করেছে আমাদের স্বাধীনতা, মধ্য 70 দশক কিন্তু আমাদের পুরো বিষয়টাকে ভেঙে ফেলেছে এবং 80 থেকে 90 দশক আবার গণতন্ত্রের অভ্যুদয়ের জন্য একটা সংগ্রামের মধ্য দিয়ে আমরা গেছি, 90 থেকে 2016। হ্যাঁ, তো এই সময়তে এসে দুটো জিনিস আমার কাছে খুব বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যেটি 7ই মার্চ থেকে বঙ্গবন্ধু থেকে নেওয়ার আছে, যে গণতন্ত্রের যে শক্তিটি, সেই শক্তির উপর বঙ্গবন্ধুর কিন্তু পূর্ণ আস্থা ছিল। যদিও উনি বাকশাল করেছিলেন, কিন্তু উনি আবার ফেরত আসার প্রতিশ্রুতি তার ছিল, তার অন্তর্মুখী সেই তাগিদটি ছিল। আরেকটি জিনিস বোঝা দরকার, তিনি শোষিতের অবস্থান থেকে তার গণতন্ত্রটাকে দেখেছিলেন, অর্থাৎ গরিব মানুষের যে উপস্থিতিটা, তার যে মালিকানা, তার যে অংশগ্রহণ, যেটাকে আমরা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জায়গায় আজকে প্রকাশ করি। আজকে 40 দশক মানে 4 দশক পরে কিন্তু অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের কথা বলা হচ্ছে এবং তার যে রাজনৈতিক দর্শন, তাকে যদি আমরা পুনরাবিষ্কার করবার চেষ্টা করি এই রাজনৈতিক ইতিহাসের মধ্য দিয়ে, তার বেড়ে ওঠার মধ্য দিয়ে, তার রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে, তিনি কিন্তু এই জায়গাটা একটা ছায়া তৈরি করবার চেষ্টা করেছিলেন। সেটা হয়তো পরিপূর্ণ রূপ হয়তো পাওয়া যায় না, কিন্তু এটিকে ধরে বাংলাদেশের কিন্তু ভবিষ্যৎ রাজনৈতিক উন্নয়নের দিক নির্দেশনা করা যেতে পারে। তো আজকে 7ই মার্চের এই বক্তব্যকে কেন্দ্র করে, ওই সময়কার ওই রাজনীতি ভিত্তিটাকে কেন্দ্র করে, দর্শনটাকে কেন্দ্র করে আমাদের পুনরায় দেখা দরকার। এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ নেই। এই আওয়ামী লীগ এবং এই বিএনপি এবং এই জাতীয় পার্টি মানে শ্রেণী চরিত্রের দিকগুলো হচ্ছে 19-20, কিন্তু নেতৃত্বের জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। নেতৃত্ব কি জন আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে কিনা। আমি 70-এর বঙ্গবন্ধু যেরকম জন আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করেছিলেন, এখন তারই রক্তের উত্তরাধিকার, দর্শনের উত্তরাধিকার কতটুকু বলা যাবে বা বলা ঠিক কিনা, এটাও কিন্তু প্রশ্ন করতে হবে। কারণ বঙ্গবন্ধু যে অবস্থায় ছিলেন, 90-এর উত্তর বাংলাদেশ বা বিশ্ব কিন্তু সেই অবস্থায় নেই। আজকে বাজার অর্থনীতির ভিত্তিতে কিন্তু শেখ হাসিনাকে মানে তার গণতান্ত্রিক এবং অর্থনৈতিক উন্নয়নের ধারণার মধ্যে চলতে হচ্ছে এবং সেখানে কিন্তু এক ধরনের জনপ্রতিনিধিত্বের বা জন আকাঙ্ক্ষার এবং জনগণকে উন্নয়নের মধ্যে রাখার একটা প্রবণতা। শেষ কথা তো এভাবে বলা যায় যে আমরা 7ই মার্চ ওইটুকু রাজনৈতিক লিগেসি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে শেখ হাসিনার মধ্যে আমরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর রাজনীতি, সেই জায়গা থেকে বলা যে আমরা কি ক্ষমতা নীতির সড়কে আছি না দর্শন নীতির সড়কে আছি, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা পৃথিবীব্যাপী এই ফেনোমেননটা আপনাকে দেখতে হবে। আপনি 70-এর যে আমাদের উচ্ছ্বাসটা, মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা, সেটা কিন্তু রুশ বিপ্লব আমাদের এই অঞ্চলে একটা বড় প্রভাব ফেলেছিল এবং আমরা কিন্তু সমাজতন্ত্রের তরিকাতেই নিজেদের মুক্তিযুদ্ধের সময়ও ভেবেছিলাম গণতন্ত্র এবং সমাজতন্ত্রের জায়গাতে। 90-এর দশকের পরে সেই জায়গাটা কিন্তু নেই এবং বিশ্বব্যাপী কিন্তু একটা দর্শনের জায়গা থেকে বাজার নায়কের চরিত্র গেছে। বাজার কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার মধ্যে কিন্তু ঢুকেছে
এটা নতুন ধরনের সংকট তৈরি করবে এবং যার ভিত্তিতে বিশ্বব্যাপী একটা সোশ্যাল ডেমোক্রেটদের নতুন চাহিদা তৈরি হচ্ছে। এবং এখানেই আওয়ামী লীগের সংগ্রাম, সে কি দক্ষিণপন্থী হবে আরো বেশি করে, না তার যে বামপন্থা যে ফর্মটা সেটাকে বাঁচিয়ে রাখবে। এখানে কিন্তু বড় ধরনের ব্যর্থতা আছে বামপন্থাদের, কারণ বামপন্থারা যে প্রেশারটা রাখার কথা ছিল, চাপ রাখার কথা ছিল, সেই চাপটাই কিন্তু আওয়ামী লীগকে বা এ ধরনের দলগুলোকে সাধারণ মানুষের প্রতি, নীতির প্রতি যে ঝুঁকে রাখতে, সঠিক মানে ঠিক সড়কে চলার একটা বিশ্বব্যাপী কিন্তু আমরা একটা কম্পাসটা কিন্তু একেবারে ভারসাম্যহীন। কারণ হচ্ছে বাজারই মার্কেট ফান্ডামেন্টাল, মার্কেট। এবং এখানে আপনি ওই যে পাশাপাশি ওই ধারাবাহিকতা 70 থেকে 2016 এসে যে বাম রাজনীতির যে একটা ঘাড়ে নিঃশ্বাস ফেলার যে একটা দায়িত্ব ছিল, সেই জায়গায় তারা কাজটি করছে না বলে একটু বেপরোয়া হতেই পারে বাজার অর্থনীতি। এবং শেষ কথা যদি বঙ্গবন্ধু সম্পর্কে বলতে হয়, উনি নিশ্চিতভাবে কমিউনিস্ট ছিলেন না, বামপন্থা দলের নেতা ছিলেন না। উনি জাতীয়তাবাদী নেতা ছিলেন, প্রগতিশীল চিন্তার মানুষ ছিলেন, যে কারণে বামপন্থাদের প্রভাব তাকে প্রভাবিত করেছিল, বিশেষত ছাত্রদের দাবির কাছে উনি নিয়েছিলেন। এবং দেখবেন যে 6 দফাটার সঙ্গে 11 দফা দিয়ে সাধারণ মানুষের যে অংশীদারিত্ব, সেই অংশীদারিত্বের এক ধরনের মেলবন্ধন করতে সক্ষম হয়েছে। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।